আসলে আমাদের দেশে যে রাজনীতির চর্চা তাতে দল বদলের কথাটাই বেশি বলি। কোন দল হারলো, কোন দল জিতলো, কোন দল ক্ষমতায় থেকে চলে গেল, কোন দল ক্ষমতায় আসলো, এই দলগুলোর পিছনে তাদের রাজনৈতিক দর্শন, সামাজিক দর্শন, এদেশের মানুষের উন্নয়ন করার জন্য তাদের দৃষ্টিভঙ্গি, এদেশের সংবিধানের মধ্যে যে ন্যায় বিচারের কথা বলা আছে, সামাজিক ন্যায়, অর্থনৈতিক ন্যায়, রাজনৈতিক ন্যায়, সেই দৃষ্টিভঙ্গি কি, এইগুলো আলোচনা হয় না, স্বাভাবিকভাবে হয় না। সেই জায়গা থেকে আলোচনাটা এই জায়গাতে এসছে যে পশ্চিম বাংলায় 47-এর পরে কংগ্রেস ছিল, মাঝখানে যুক্তফ্রন্ট, তারপরে কংগ্রেস, বামফ্রন্ট, আজকে তৃণমূল। আগের সরকারগুলোর যে দুর্নীতি, যে অপশাসন, যে মস্তানি, যে গুন্ডাগিরি, যে জনগণের সম্পদকে লুটপাট করে খাওয়া, এইগুলোর সাথে সাথে বর্তমান তৃণমূল সরকারের সবগুলোই বৃদ্ধি হয়েছে। অর্থাৎ বামফ্রন্ট সরকারের যে মূলত দুটো অভিযোগ থেকে দুটো কারণে পশ্চিম বাংলার মানুষ মমতা ব্যানার্জির নেতৃত্বে বামফ্রন্ট সরকারকে হারিয়েছিলেন। একটা হচ্ছে দলতন্ত্র আর একটা হচ্ছে দুর্নীতি। কিন্তু আমরা দেখছি, যেমন প্রথম আলোচক বললেন, যে তৃণমূলের আমলে এই দলতন্ত্র এবং দুর্নীতি সমস্তটাই আগের বামফ্রন্ট সরকারের সমস্ত রেকর্ডকে অতিক্রম করেছে। বলতে গেলে আমরা এক সিংহের হাত থেকে বাঁচতে গিয়ে আবার এক হায়েনার হাতে পড়ে গেছি। এই জায়গাতে দাঁড়িয়ে সাধারণ জনগণ কেন এখনো তাদের করছে, এই জায়গাটা বলার আগে আরেকটু আমি বলতে চাই, সেটা হচ্ছে 47 সালে যখন ব্রিটিশদের হাত থেকে রাজনৈতিক ক্ষমতা এদেশের উচ্চ বর্ণের বর্ণবাদী মানুষদের সংগঠন কংগ্রেসের নেতৃত্বে তারা দিয়ে চলে গেলেন, তখন থেকেই এই দেশের শাসন ক্ষমতা এই দেশের একটা বিশেষ গোষ্ঠীর হাতে ঘুরপাক খাচ্ছে নানান দলের নামে। সেটা হচ্ছে এদেশের শাসক গোষ্ঠী। এই দেশের শাসক গোষ্ঠীটা হচ্ছে কি বর্ণবাদী, উচ্চ বর্ণের, শহর কেন্দ্রিক, শিক্ষিত, পুঁজিবাদী এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের মানুষপুত্র এই ভারতীয় শাসক গোষ্ঠীটা। ফলে তারা যখন যখন যা যা করেছে সবটাই করেছে দলের জন্য, এবং এ দেশের পাটিগণিতের হিসাবে 15-16 ভাগ মানুষের জন্য। তারা সবার জন্য বলেছেন, তারা সংবিধানের কথা বলেছেন, আইনের কথা বলেছেন, কিন্তু ভারতের শতকরা পাটিগণিতের হিসাবে 85-86 ভাগ মানুষের জন্য কিছু করেননি। সেই ধারাবাহিকতা থেকে আমরা বুঝতে পারবো যে পশ্চিমবাংলার এই অবস্থাটা। সাথে সাথে এটাও বোঝা দরকার যে আন্দোলন এখন একসময় বামফ্রন্টের বিরুদ্ধে পশ্চিমবাংলার মানুষ লড়াই করে তাকে সরিয়েছিলেন। আজকে তৃণমূলের বিরুদ্ধে মানুষ লড়ছেন, রাস্তায় নামছেন না কেন? এর প্রথম যে উত্তরটা হচ্ছে যে মাত্রাগতভাবে তৃণমূলের চাইতে বামফ্রন্টের দুর্নীতি খুব বেশি কম ছিল না। তাদের মানুষের অত্যাচার, জুলুমবাজি, দলতন্ত্র কোনোটাই খুব বেশি কম ছিল না। তা সত্ত্বেও বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করতে পশ্চিমবাংলার মানুষ 2 দশকের বেশি সময় নিয়েছেন। ফলে তৃণমূলের বিরুদ্ধেও মানুষ আরো একটু সময় নেবেন। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এখনই পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে নামার জন্য প্রস্তুতি নিয়েছেন। তা বিভিন্ন নির্বাচনে এবং বিভিন্ন যে স্থানীয় নির্বাচন, স্কুলের নির্বাচন, ক্লাবের নির্বাচন, সমবায় নির্বাচন, সেগুলোতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পশ্চিমবাংলার মানুষ এই অল্প সময়ের মধ্যে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং তৃণমূল থেকে মানুষ সরতে চাইছে। দ্বিতীয় একটা কারণ হচ্ছে যে বামফ্রন্ট সরকার আমাদের সমাজে যারা গুন্ডা মস্তান, যারা ভোট নিয়ন্ত্রণ করে নিচে লেভেলে, তাদেরকে তারা ভোট ক্যাপচারের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। তাদেরকে তারা কখনো নেতা করেননি। সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় যে খুন খারাপি করতো, ভোট নিয়ন্ত্রণ করতো, বিরোধী দলের বিরুদ্ধে কথাবার্তা বলে কাজ করতো, সেখানে গুন্ডাদেরকে তারা ব্যবহার করেছে, কিন্তু নেতা করেনি। তৃণমূল সরকার আরো একটু এগিয়ে এই মস্তান বাহিনীকে, এই গুন্ডা বাহিনীকে, এই সমাজ বিরোধী গ্রুপটাকে তারা শুধু ব্যবহার করছে না, তারাকে নেতা করে দিয়েছে। এই সমাজ বিরোধী গ্রুপটাকে তৃণমূল নেতা করার ফলে হচ্ছে কি, সাধারণ জনগণের উপরে রাজনৈতিক দলের যে নির্ভরতা
বা রাজনৈতিক দলের উপরে সাধারণ মানুষের যে নির্ভরতা সেটা আরো বেড়ে গেছে। ফলে বামফ্রন্ট সরকারের আমলে বামফ্রন্টের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করা যতটা সহজ ছিল, আজকে তৃণমূলের বিরুদ্ধে মাঠে নেমে লড়াই করাটা আরো কিছুটা শক্ত হয়ে গেছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে এই যে এখানে কংগ্রেস, সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্ট এবং তৃণমূল, এই তিনটে দলই হচ্ছে ব্রাহ্মণ্যবাদী দল। এই দলগুলির যারা ফাইনাল ডিসিশন মেকিং বডি, সেখানে এই ব্রাহ্মণ্যবাদীদের আধিপত্য। ফলে তারা একটা বোঝাপড়ার মধ্য দিয়ে চান না যে পশ্চিম বাংলায় এই ব্রাহ্মণ্যবাদী দলের বিকল্প হিসাবে দলিতদের নেতৃত্বে, আদিবাসীদের নেতৃত্বে, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসিদের নেতৃত্বে, মুসলিমদের নেতৃত্বে আলাদা একটা বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে উঠুক। সেই জন্য এখানে সেই জায়গাটা গড়ে উঠছে না। আর সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে বিভিন্ন দলিত সংগঠন, আদিবাসী সংগঠন, বিভিন্ন শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী যে সংগঠন এবং তাদের প্রতিনিধিত্বশীল যে রাজনৈতিক দলগুলো, তারাও সেভাবে মাথা চাড়া দিয়ে উঠেনি। নানান কারণেও তারা কোনো না কোনো ভাবে সেই দলের নেতারা এই ব্রাহ্মণ্যবাদী দলগুলির দালাল হিসাবে, তাদের চামচা হিসাবে, তাদের এজেন্ট হিসাবে কাজ করছে। এটাও পশ্চিমবাংলার মানুষের সামনে একটা বড় বাধা। তারপরেও এই মুহূর্তে পশ্চিমবাংলার মানুষ তৃণমূলের বিরুদ্ধে যেভাবে ক্ষোভে ফুঁসছে, তারা সত্যি সত্যি এই বিদ্রোহটা করছে যে আমরা মমতা ব্যানার্জির কথায় বিশ্বাস করেছিলাম যে এখানে বদল হবে না, পরিবর্তন হবে। সেখান থেকে আমরা সেই পরিবর্তনটা পাচ্ছি না। ফলে এই পরিবর্তন দরকার। তৃণমূলের বিকল্প হিসাবে তারা নতুন একটা রাজনৈতিক শক্তি চায়। কিন্তু পশ্চিমবাংলার মানুষ কিছুতেই কোনোভাবে তৃণমূলকে হারিয়ে আবার কংগ্রেস, সিপিএম কে আনতে চাইছেন না। তারা একই দিকে যেমন তৃণমূলকে সরাতে চাইছেন, পাশাপাশি সিপিএম কংগ্রেসকে আনতে চাইছেন না। তারা চাইছেন তৃণমূলের বিকল্প হিসাবে দলিত, আদিবাসী, মুসলিম এদের একটা যৌথ রাজনৈতিক শক্তির উত্থানটা ঘটুক। এক্ষেত্রে যে বাধাটা হচ্ছে, এই সমস্ত সম্প্রদায়ের মধ্যে, সামাজিক সংগঠনের মধ্যে, রাজনৈতিক দলের মধ্যে সেই ধরনের লড়াকু চ্যালেঞ্জিং নেতৃত্বের অভাব। যদি এই চ্যালেঞ্জিং নেতৃত্ব সেই লড়াইটা দিতে পারেন এবং পশ্চিমবাংলার মানুষ এই বিশ্বাস করতে পারেন, এই বিশ্বাসটা অর্জন করতে পারেন, বিরোধী দলের নেতারা, মানে বিরোধী বলতে আমি বলতে চাইছি বিকল্প দলের বিকল্প যে শক্তির কথা বলছি, সেই শক্তির নেতারা যদি তাদের কার্যকলাপের মধ্য দিয়ে জনগণের মধ্যে বিশ্বাসটা ঢুকাতে পারেন যে তৃণমূলের বিরুদ্ধে এই নেতা সমূহ লড়াই করতে পারবেন, তারা চ্যালেঞ্জ দিতে পারবেন, তারা হেরে গেলেও ময়দান ছেড়ে পালাবেন না, তারা জনগণের পাশে থাকবেন, তাহলেই পশ্চিমবাংলার সাধারণ জনগণ তৃণমূলকে ছেড়ে এই নতুন বিকল্প শক্তির কাছে আশ্রয় নেবেন। সেই জায়গাটার অভাব আছে। আমি প্রাথমিকভাবে এটা বললাম, তারপরে অন্য আলোচকরা বললে বলার চেষ্টা করবো। ধন্যবাদ।